খোলা লাগে নাও ব্রেকফাস্টটা খেয়ে নাও। দিঠি ডিঙ্কা অর্ণা ওরা কেউ খায়নি, আমি এখন খেয়ে নেবো। হ্যাঁ তুমি খেয়ে নেবে, কারণ তোমাকে তো ওষুধ খেতে হবে না, সকাল থেকে তোমাকে অনেকগুলো ওষুধ খেতে হয়। না না না, ধরো ধরো ধরো, শুরু করো। আর তাছাড়া ওরা এখনো ঘুম থেকেই ওঠেনি। দিঠি অবশ্য দেখলাম উঠেছে, রেডি হচ্ছে, মনে হয় ও বাড়িতে যাবে। তুমি খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও, তারপরে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। না শোনো শোনো, তুমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে দাও, ওষুধ আমি একাই খেতে পারবো। আমি জানি তো তুমি পারবে, তুমি তো অথর্ব নাও, তুমি সব একা একা পারো। কিন্তু তুমি আগে খাবে, আমি তোমায় ওষুধ খাওয়াবো, তারপর আমি এখান থেকে যাব, তার আগে আমি যাবো না। তুমি না বড্ড জেদি, জানো তো। জানো তো আমি জেদি, তাহলে কেন বলো শুধু শুধু? আচ্ছা, কাল জিনিসপত্রগুলো ভালো করে দেখলেও না। কত শখ ছিল তোমাকে একটা বিশেষ রূপে সাজাবো। হুমা দেখলাম তো, আমাকে তো সঙ্গে করে নিয়ে গিয়ে সবকিছু কিনলে, আমি তো দেখে দেখেই কিনলাম। এই জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে তো? মানুষটাকেই যখন আমার পছন্দ, তার দেওয়া জিনিসগুলো আমার পছন্দ হবে না? আর পছন্দ হবে না এমন কোনো জিনিস তুমি কখনো আমাকে দেবে? হতেই পারে না। তবে সত্যি কথা বলতে কি, আমার জীবনে না খুব একটা ওই পছন্দ অপছন্দ ছিল না, জানো তো। আমাকে যে যা ভালোবেসে দিত, সেটাই মনে হতো সব থেকে ভালো। জানি তো। আর কথা বলে সময় নষ্ট করো না রোহিত, খেয়ে নাও না। 3টে ওষুধ খাওয়ার কথা সকালবেলা, 1টা 2টো 3টে, সেই ওষুধগুলো দিয়ে দিলাম, এই রাখলাম। এত যত্ন তুমি নিতে পারো? কোথায় আর যত্ন নিচ্ছি, সারা জীবন তো অযত্নেই কেটেছে তোমার। আরো আগে একটু সুযোগ পেলে খুব ভালো হতো। না ধরো। বেটার লেট দ্যান নেভার। আচ্ছা শোনো না, আমি ওষুধগুলো পরে খাবো, হ্যাঁ? এখন একটা কফি খাবো। না না না, পরে খাবে মানে? আরে কাজে কর্মে তুমি ভুলে যাবে। তুমি তো বলেছো এই 3টে ওষুধ পর পর তুমি খেতে পারো, বলছো না? প্লিজ খেয়ে নাও, এরকম করো না, খেয়ে নাও। বড় কড়া নার্স। আসবো একটু? দিঠি রেডি হয়ে গেছিস তুই? আয় আয়, 2 মিনিট, হ্যাঁ আমি এক্ষুনি তোর ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি। না, আমি বাড়ি গিয়ে খাবো। তুমি এই বাড়ি থেকে খালি মুখে বেরোবে? এই বাড়ি থেকে তো আমি নিজের বাড়িতে যাবো রোহিত আঙ্কেল। তবুও যে বাড়িতে তুমি আছো, যে বাড়িতে তোমার মা আছেন, সেটাও তো তোমার বাড়ি। বাড়ি একটাই, যেখানে আমি জন্ম থেকে বড় হয়েছি, যেখানে আমার সমস্ত কাছের মানুষেরা আছে, সেটাই আমার বাড়ি। নিজের বাড়ি ছাড়া অন্য একটা বাড়িকে নিজের বাড়ি ভাবার মতো উদারতা আমার হয়নি গো। জানোই তো, আমি তোমাদের মতো অতটা উদার হতে পারিনি রোহিত আঙ্কেল। যাকগে, আসছি। মা তো তোমাকে খুবই যত্ন করছে, দেখো এই যত্নে তুমি ভালো হয়ে উঠবে। যত্নে যে এই অসুখ থেকে ভালো হয়ে ওঠা যায় না, সেটা ডাক্তার হিসেবে তোমার থেকে ভালো নিশ্চয়ই কেউ জানে না। আসলে তোমার মা এই অসুখটাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে, আর একটা অসম লড়াইতে নেমেছে। ভাবছে যে দেখি না আমার যত্নে এই ওষুধটাকে বধ করতে পারি কিনা। আমি লড়াইটাকে কুর্নিশ করি, কিন্তু কি হতে চলেছে সেটাও আমি জানি। আমার মাকে কিন্তু আমি কখনো আমার পাপাকে ওষুধ খাইয়ে দিতে দেখিনি। কতটুকুনি দেখেছো তুমি দিঠি? তোমার মা এতদিন ধরে
ও বাড়িতে কি কি করেছে তুমি সব ভালো করে দেখেছো? তোমার মা কি কি করতো তার হিসেব রেখেছো কোনোদিন? নাকি ধরেই নিয়েছিলে যে মা যা যা করছে সেটা তো মার করারই কথা, তাই আলাদা করে আর দেখার কোনো দরকার নেই? কিন্তু আজ যখন তোমার মা ও বাড়ির বাইরে একজন মানুষের জন্য, একজন অসুস্থ মানুষের জন্য একটু কিছু করছে, মানে একটু সেবা করার চেষ্টা করছে, তখন তুমি তোমার মাকে চিনতে পারছো না? তখন তোমার মাকে একদম অন্যরকম মনে হচ্ছে তোমার। দিঠি, বাড়িতে কখনো যদি মিঠুদেরও শরীর খারাপ হয়েছে আমি নিজে হাতে তাকে ওষুধ দিয়েছি। আর তোমার বাবাকে আমি কখনো ওষুধ খাইনি, এই কথাটা তুমি বলছো কি করে? হ্যাঁ, হয়তো এরকম ভাবে জলের গ্লাস সামনে ধরে ওষুধ বের করে হাতে দিইনি, কিন্তু তোমার বাবা যখনই অসুস্থ হয়েছে, মানে এরকম যদি কখনো হয়ে থাকে যে অফিস থেকে ফিরেছে ধুম জ্বর নিয়ে, তাকে ওষুধ খাওয়ানো, তার মাথা ধুয়ে দেওয়া, সব কিছু কিন্তু আমি করেছি। তুমি দেখোনি সেগুলো? আর এগুলো যে আমি করেছি না, সেগুলোতে আমার কখনো কিছু আলাদা মনে হয়নি, মানে আমার কখনো মনে হয়নি যে আমি আলাদা করে কিছু করছি। এই কাজগুলো করার মধ্যে কোনো মহিমা আছে। আজ তুমি এই কাজগুলোর মধ্যে মহিমা খুঁজে বার করছো দিঠি, কারণ এই কাজগুলো আমি তোমার পাপার জন্য নয়, রোহিত আঙ্কেলের জন্য করছি। শোনো দিঠি, আমার বাকি জীবনটা আমি এই মানুষটাকে সেবা করে ধন্য হতে চাই। ঈশ্বর আমাকে এটা করার জন্য কটা দিন দেবেন আমি জানি না, তবে ঈশ্বরের কাছে যদি আমার কোনো প্রার্থনা থাকে, এটাই আমার প্রার্থনা। তোমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি। হয়নি, হবে। আর তোমার তো 2 দিন বাকি। আমি বুঝতে পারছি না যে বিয়ের সাথে একটা অসুস্থ মানুষকে ওষুধ খাওয়ানোর কি সম্পর্ক? তুমি না একটা অন্য জগতে আছো মা, নইলে বুঝতে পারতে। তুমি ছেলে মেয়েদের চোখের সামনে যা করছো সেটা ছেলে মেয়েদেরকে কতটা এফেক্ট করছে। ছোটদা ভাইয়ের লাইফ পার্টনার এসে গেছে। ছোটদা ভাই তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যা যা করছো তাতেও প্রচন্ড খুশি। হয়তো অর্ণা দিয়েও খানিকটা ইনফ্লুয়েন্স করেছে ওকে, যেমনটা ঐতিহ্য আমাকে করতে চেয়েছিল। কিন্তু যখন আমি একা আছি তখন আমি বুঝতে পারছি যা হচ্ছে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হ্যাঁ মা, আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না। জানি না আমি রোহিত আঙ্কেলের সঙ্গে তোমার যদি আগে বিয়েটা হতো তাহলে আমি মেনে নিতে পারতাম কি পারতাম না, কিন্তু এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করছে না। দিঠি, তুমি আসতে পারো। আমি কিন্তু এখানে তোমাকে আসতে বলিনি, তুমি নিজের থেকে এসেছো। আর এই যে তুমি চলে যাচ্ছ, আমি কিন্তু তোমায় চলে যেতেও বলিনি, তুমি নিজের থেকে চলে যেতে চাইছো। দেখো দিঠি, তুমি যদি এরকম ভাবে কথা বলো না, তাহলে আমার মধ্যেও একটা অস্বস্তি তৈরি হয়। আমি আমার আগের জীবনে অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক না পাওয়া নিয়ে কাটিয়েছি। ওই সংসারের জন্য আমি অনেক করেছি, কিন্তু তাও ওই সংসারটা কোনোদিনই আমার হয়নি। ওটা চিরকালই তোমার ঠাকুমার, মানে আমার শাশুড়ি মায়ের ছিল। আমি যতই করি না কেন ওই সংসারে আমি কোনোদিনই একজন হয়ে উঠতে পারিনি। এতগুলো বছর ওই সংসারে কাটানোর পরেও কিন্তু ওই সংসারে আমার কোনো ভূমিকা ছিল না, আমার কোনো দাম ছিল না। আজ এই প্রথম আমি একটা নিজের সংসার পেয়েছি, যেখানে আমি আমার নিজের মতন করে ডিসিশন নিতে পারি। যে সংসারে আমারও কিছু ভূমিকা আছে, যে সংসারের মানুষটা শুধু আমার উপর নির্ভরশীল। তো আমার এই সংসারটাকে
তোমাদের না ভালো লাগার কারণে আমি তো নষ্ট হতে দেব না। তোমার যদি ভালো না লাগে তুমি এসো না। বুঝেছি মা, তোমার জীবনে এখন আর কাউকে দরকার নেই। দরকার আছে, মানে তোমার মায়ের দরকার আছে কিনা জানি না, আমার দরকার আছে। আমি চাই এই বাড়িটা তোমরা নিজেদের বাড়ি বলেই মনে করো, যেমন ইচ্ছে যখন ইচ্ছে এখানে এসে থাকো। এই বাড়িটা আমি তোমাদেরকে একটা কমফর্ট জোন হিসেবে অফার করতে চাই, অলং উইথ দি অ্যাসিওরেন্স যে এটা তোমাদেরই বাড়ি। দেখো দিঠিমা, ইট কাঠ পাথরের নির্মাণকে বাড়িতে পরিণত করে এক মা, তার স্নেহ মায়া মমতা দিয়ে।